দর্শক, সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। যুগ যুগ ধরে গ্রামগঞ্জে খেজুরের রসের রকমারি পিঠা দিয়ে কুটুম এবং অতিথি আপ্যায়ন করা হয় শীতের সময়। বর্তমানে এই সংস্কৃতি অনেকটা হারিয়ে যাওয়ার পথে। বাঙালির এই ঐতিহ্যকে ফেরাতে উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জের এক ঝাঁক শিক্ষিত তরুণ। ঘন কুয়াশায় আচ্ছন্ন চারিপাশ, দেখা মিলছে না সূর্যের। কনকনে শীতে পাখিদের কিচিরমিচির কলরবে শুরু হয়েছে সকাল। শীতের এই সকালে খেজুর গাছের বাগানে টাটকা এক গ্লাস খেজুরের রসের স্বাদ নিতে ছেলে বুড়ো তরুণ তরুণীরা ঢাকা সহ আশেপাশের এলাকা থেকে ছুটে এসেছেন নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীর ঘেঁষা বন্দর উপজেলার কাবিলার মোড় এলাকার রস বাগিচা বাগানে। ইটপাথরের নগরীতে হারিয়ে যাওয়া গ্রামীণ জনপদের খেজুরের রস শহরে পেয়ে বেশ আনন্দিত আগতরা। ঢাকার এত কাছে যে নারায়ণগঞ্জে এতগুলো সুন্দর একটা পরিবেশের মধ্যে খেজুরের রস খেতে আসছি আমরা। ঢাকা বাইকার্স ক্লাবের এই মাধ্যমে তো ওনাদের সাথে এসে আমরা রস খেলাম, রস উপভোগ করলাম এবং গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগছে। ঢাকার আশেপাশে যে এই খেজুরের গাছটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো এই কারণে আমরা ঢাকা বাইকার্সরা এখানে এসে এই খেজুরের গাছের রস এটা আমরা উপভোগ করতেছি এবং এই বাগান আমরা প্রতি বছরই অ্যারেঞ্জ করি যাতে বিলুপ্ত হয়ে যাওয়া যেসব কি বলবো প্রাকৃতিক জিনিস, এইসব জিনিসগুলোকে আমরা নতুন প্রজন্মের সাথে সমন্বয় করার জন্য একটা চেষ্টা করে যাই। বাংলার গ্রামীণ ঐতিহ্য এটা অলরেডি বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলো দেখে আমাদের সত্যি খুব ভালো লেগেছে এবং আমাদের মতো যারা কমিউনিটিগুলো আছেন ঢাকাই বাইকার্স ক্লাবের পাশাপাশি যারা অ্যাক্টিভিটিসগুলো রাখতেছেন, আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই এই অ্যাক্টিভিটিসগুলো রাখবেন, বাংলার এই ঐতিহ্যগুলো ধরে রাখবেন। তাহলে আমরা যারা নতুন প্রজন্ম যারা আছেন তারা এগুলো উপভোগ করতে পারবে, এগুলো সম্পর্কে জানবে। একসময় প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় ছিল সারি সারি খেজুর গাছ। সেই সাথে শীতের সকালে গাছিরা খেজুর গাছ থেকে সুমিষ্ট রস সংগ্রহে ব্যস্ত সময় পার করত। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শীতে জুবুথুবু হয়ে রস পান করত, কিন্তু এখন আর সেই দৃশ্য চোখে পড়ে না। খেজুর রসের সেই ঐতিহ্য ফিরিয়ে আনাতে কাজ করে যাচ্ছেন একদল বিশ্ববিদ্যালয় পড়ুয়া। নিরাপদ খেজুরের রসের চাহিদা মেটানোর লক্ষ্যে এগিয়ে এসেছে রস বাগিচা। এবারে শীতে 46টি খেজুর গাছ নিয়ে কাজ করছেন তারা। ক্রমান্বয়ে তারা গাছের সংখ্যা বাড়াবেন। শীত যত বাড়বে খেজুরের রসের পরিমাণও বাড়বে। প্রতিদিন রস বাগিচা থেকে প্রায় 250 থেকে 300 লিটার খেজুরের রস সংগ্রহ করা যায়। বাগানে এসে রস খেতে কিংবা সংগ্রহ করতে পারবে। এই বাগানের রস যথেষ্ট নিরাপদ। গাছে হাড়ি পেতে জাল ব্যবহার করা হয় যেন বাদুড় বা পোকামাকড় প্রবেশ করতে না পারে। সর্বোপরি রসের মান পরিপূর্ণভাবে বজায় রাখার চেষ্টা করা হচ্ছে। এই রস বাগানটা নিয়েছে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার জন্য, এ বিষয়ে জানার জন্য যে বাংলাদেশে একটা সময় খেজুর রসের চাষ হতো বা রস হতো, কিন্তু এখন শহর অঞ্চলে মূলত এটা দেখা যাচ্ছে না। বিশেষ করে ঢাকা অঞ্চলে, যেহেতু আমরা ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলা আর কি, সেক্ষেত্রে আমরা আসলে দুর্ভাগ্যবশত অনেকগুলো জিনিসই মিস করছি। বিশেষ করে খেজুর শীতের সময় খেজুর রসের বিষয়টা এই জায়গার ওনার কাশেম জামাল সাহেব এটা উনি সংরক্ষণ করে রেখেছে, যার ফলে আমরা এই বাগানটা তার মাধ্যমে আমরা এবার নিতে পেরেছি। তো এবার আশা রাখি আমাদের যে
তাদের সহযোগিতা নেক্সট বারও আমরা পাবো এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যেন নেক্সট টাইম এটা সুন্দর করে করতে পারি। আমাদের চারিদিকে হচ্ছে আপনার মানে গাছের এখন মানে ঐতিহ্যটা বা গাছ বিলীন হয়ে যাচ্ছে আর কি। যেমন দেখা গেছে আগে আমাদের বাসায় একটা উঠান থাকতো, উঠানের মধ্যে নানা রকম গাছ থাকতো, এখন সময়ের অবর্তমানে এই জিনিসগুলো নাই। খেজুর বাগানটা হচ্ছে যে মানে একটা ন্যাচারাল একটা হচ্ছে মিষ্টতা বা হচ্ছে শীতের আমেজটাকে বাড়িয়ে তোলা। এককালে প্রত্যেকটা বাসায় বাসায় সব জিনিস দেখা যেত, কিন্তু এখন আর এই জিনিসগুলো নাই। আমাদের যুবকদের উদ্বুদ্ধ করতে যে তারা যেন এই জিনিসগুলোকে বাঁচায় রাখে। যেমন আমরা এই জিনিসটা করতেছি, আমাদের এই জায়গায় 50-60টা গাছ আছে, এই গাছগুলোকে আমরা হচ্ছে পরিচর্যা করছি, এগুলো আরও বড় হবে পরিবর্তে। আমাদের ছোটো ছোটো অনেকগুলো গাছ আছে, এগুলো ভবিষ্যতের জন্য রেডি হচ্ছে। তরুণ প্রজন্মকে এই মেসেজটা দেয়া যে এমন কিছু করলে আমরা এমন একটা ভালো কিছু রেজাল্ট পাবো, কারণ এই জিনিসটা আমরা অদূর ভবিষ্যতে দেখতে পারবো কিনা জানি না। খেজুরের রসের লাভের থেকে বর্তমান প্রজন্মের মধ্যে খেজুর রসের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। অনেকগুলো খেজুর গাছ সংরক্ষণ করা হয়েছে, যা পরিচর্যা করে প্রতি বছর খেজুরের রস সংরক্ষণ অব্যাহত রাখা হবে। মূল উদ্দেশ্য হল বর্তমান প্রজন্মকে খেজুর গাছের প্রতি আকৃষ্ট করে তোলা। খেজুরের রস একটা বাংলার ঐতিহ্য, সেক্ষেত্রে দেখা গেছে আর খেজুরের রসের প্রতি আমাদেরও খুব একটা আকৃষ্ট ছিল আগের থেকেই, কারণ আমরা এবার একটা সুযোগ পেয়েছি, এই জন্য করার ট্রাই করতেছি আর কি, গ্রাম বাংলার একটা ঐতিহ্য ফিরে আনার জন্য। আগে গ্রাম দেশের মধ্যে দেখা যেত এই যে ঐতিহ্য খেজুর রসের শীতের মানে খেজুর রসের পিঠা, খেজুর রস, শহরাঞ্চলের মধ্যে এগুলো আর দেখাই যায় না, এগুলো যে হারিয়ে যাওয়ার পথে। আমরা একটা উদ্যোগ যে এটা একটা খেজুর রসের একটা বাগান করার মাধ্যমে আমরা একটা বিপুল সাড়া পেয়েছি। রস বাগিচায় শীতের আমেজটাকে পরিপূর্ণভাবে উপভোগ করার জন্য খেজুর পাতা দিয়ে তাঁবু টানানো হয়েছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন বিকেলে গাছে হাঁড়ি পাতা হয়। ভোর 5টা থেকে 8টা পর্যন্ত পাওয়া যায় খেজুরের রস। ঐতিহ্যগতভাবে বাংলা সংস্কৃতির সঙ্গে খেজুর গাছ এবং এর রস ওতপ্রোতভাবে জড়িত। পুষ্টিগুণ এবং মিষ্টতায় এর জুড়ি মেলা ভার। পরিত্যক্ত জায়গায় ও রাস্তার পাশে খেজুর গাছ রোপণে প্রচারণা জরুরি। সেই সাথে যারা খেজুরের রস নিয়ে কাজ করছেন তাদের উৎসাহিত করা গেলে ফিরে পেতে পারে বিলীন হওয়ার পথের খেজুর গাছ। শত শত কুকুর প্রেমী তাদের পোষা কুকুর নিয়ে স্পেনের মাদ্রিদের রাস্তায় জড়ো হয়েছিল ঐতিহ্যবাহী সান পেরেস্ট পদযাত্রায়। আয়োজনটি ছিল ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্তদের সহায়তা তহবিল সংগ্রহের উদ্দেশ্যে। পোষ্যদের বর্ণিল পোশাকে সাজিয়ে আনা হয় এই আয়োজনে। চলো হারাই শৈশবে, এই স্লোগানকে সামনে রেখে হয়ে গেল অষ্টম ঘুড়ি উৎসব। এই উৎসবে যোগ দিতে হাজার হাজার মানুষ আসে এখানে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। অনেক বড় এই ধলার মোড় এবং আমাদের ফরিদপুরের জেলা প্রশাসন মহোদয় এবং এসপি স্যার আরও প্রশাসনের যারা আছে তারা এমনভাবে এই উৎসবটা পালিত করার জন্য মানে প্রশাসনকে অ্যালার্ট রাখে যে কেউ যদি দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য কোনো অসুবিধা না হয় এবং সবাই যেন সুন্দরভাবে এই উৎসবটা উপভোগ করতে পারে। এবার আমাদের অষ্টমবারের মতো আয়োজন, কিন্তু মনে হচ্ছে যে সেই প্রথমবারের মতোই আমরা সেরকম ফিল পাচ্ছি। তো সারা দেশ থেকে এখানে অনেক মানুষ দর্শনার্থী আসে, ছোট বড় সবাই মোটামুটি এই ঘুড়ি উৎসবটাকে এনজয় করে, সবাই ঘুড়িটাকে উড়ায়। আমরা যে শৈশবে স্মৃতি, সেই স্মৃতি মন্থর করার জন্য এই আয়োজনটা করে থাকি প্রতি বছর।
তো প্রতি বছরের ন্যায় আমরা আগামী বছরও এভাবেই আয়োজন করব। তো সবাইকে আগামী বছরের দাওয়াত দিচ্ছি। আমাদের বরাবরই এই ঘুড়ি উৎসবটির স্লোগান থাকে চলো হারাই শৈশবে। তো সেই স্লোগানকে সামনে রেখেই আমরা প্রতিবারের মতো এবারও ঘুড়ি উৎসবটি আয়োজন করেছি এবং আমাদের সারা ফরিদপুরের মানুষ আজকে এই ধলার মোড় পদ্মার চরে সমবেত হয়েছেন এবং আকাশে তো নানান রং বেরঙের ঘুড়ি তো উঠছেই, আপনারা দেখতেই পাচ্ছেন। আকাশের সাপ, পঙ্খিরাজ, ড্রাগন, চিল, হাজারি গোলাপ, ঈগল, সুপারম্যান, বাংলাদেশের পতাকা ঘুড়ি সহ নানা প্রকার বর্ণিল ঘুড়ি উঠতে দেখে খুশিতে মেতে ওঠে ফরিদপুরের মানুষ। পদ্মাপাড়ের আকাশ নানা আকৃতি ও রঙের ঘুড়িতে রঙিন হয়ে ওঠে। বিভিন্ন স্থান থেকে মানুষ ঘুড়ি উৎসব দেখতে ছুটে আসেন এখানে। অনেকেই অংশ নেয় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে পদ্মাপাড়ের এই মাঠে। এক পর্যায়ে জনস্রোত নামে এখানে। সন্ধ্যায় শেষ হয় এই উৎসব। দেখার জন্য আমি এখানে আসছি আর কি, আমার ফ্যামিলিও আসছে আর কি। এখানে ঘোরাঘুরি করছি, খুবই ভালো লাগছে। দূর দূরান্ত থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আসছে। আমরা ঘুরে এসে আসছি আর এখানে অনেক সুন্দর পরিবেশ, একটা সবকিছু দিয়ে সুন্দর একটা আয়োজন করছে, সবাই একত্রিত একটা পুনর্মিলন হয়েছে, যার কারণে আমাদের এখানে মানে প্রতি বছর বছর এই অনুষ্ঠানটা করা হয় আর খুবই সুন্দর পরিবেশ, সবাই মজা করতেছে। এই ঘুড়ি উৎসবের যে আনন্দ এবং যে ওপেন স্পেসে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আবেগ অনুভূতি, এটা সারা জীবন আমাকে এই ফরিদপুরে টেনে নিয়ে আসবে। এই জন্য যারা এর আয়োজক এবং যারা এখানে অংশগ্রহণ করেন, ফরিদপুরের সর্বস্তরের একেবারে ছেলে বুড়ো থেকে শুরু করে যুবক, তরুণ, যুবতী সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমি মনে করি ফরিদপুর জেলার জন্য এটি একটি ইউনিক একটি প্রোগ্রাম। ঘুড়ি উৎসব শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার 24 ইঞ্চি LED স্মার্ট টিভি, দ্বিতীয় পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন এবং তৃতীয় পুরস্কার গ্যাসের চুলা। বিশ্বের বিভিন্ন দেশের জমকালো আয়োজনে হলো নববর্ষ উদযাপন। বর্ণিল আয়োজন ছিল লন্ডনের বিগ বেন, প্যারিসের আইফেল টাওয়ার সহ ইউরোপের বড় শহরে। এছাড়া বর্ষবরণের আমেজ ছিল মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশে। বিশ্বের বিভিন্ন দেশের জমকালো আয়োজনে হলো নববর্ষ উদযাপন। বর্ণিল আয়োজন ছিল লন্ডনের বিগ বেন, প্যারিসের আইফেল টাওয়ার সহ ইউরোপের বড় বড় শহরে। এছাড়া বর্ষবরণের আমেজ ছিল মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বিভিন্ন দেশে। ইউরোপে নববর্ষ উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল আলোকসজ্জা আর আতশবাজি। লন্ডনের বিগ বেন ও টেমস নদীর তীরে জমকালো আতশবাজির এই আয়োজন উপভোগ করতে হাজির হয়েছিল হাজারো মানুষ। প্যারিসের আইফেল টাওয়ারের আলোকিত সৌন্দর্য এবং রোমের ঐতিহাসিক স্থানে উৎসবের আমেজ সবাইকে আনন্দে ভাসিয়ে তোলে।
দুবাইয়ের বুর্জ খলিফার চমৎকার আতশবাজিকে কেন্দ্র করে চলে নববর্ষের উদযাপন, যা নজর কাড়ে সারা বিশ্বে। এশিয়ার দেশগুলোতে নববর্ষ উদযাপন ভিন্ন মাত্রা পায়। জাপানে মন্দিরে ঘণ্টাধ্বনি দিয়ে নতুন বছর শুরু হয়, আর চীনে পরিবারসহ সময় কাটানোর রীতি প্রচলিত। ভৌগোলিক অবস্থানের কারণে বর্ষবরণ সর্বপ্রথম শুরু হয় ক্রিসমাস আইল্যান্ডে। এর কিছুক্ষণ পরেই 2025 সালকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁতেই নতুন বছরকে স্বাগত জানিয়ে শুরু হয় আতশবাজি। 2025 সালকে বরণ করা হয় অকল্যান্ডের স্কাই টাওয়ারের আতশবাজি উৎসব দিয়ে। নিউজিল্যান্ডের পর বর্ষবরণের উৎসব শুরু হয় প্রতিবেশী অস্ট্রেলিয়ায়। 2025 সালকে স্বাগত জানানোর সবচেয়ে জমকালো আয়োজন ছিল সিডনিতে। চোখ ধাঁধানো আতশবাজিতে মেতে ওঠে হারবার। বর্ণিল আলোয় রঙিন হয়ে ওঠে সিডনির আকাশ। যুক্তরাষ্ট্রে বর্ণিল আয়োজনে বরণ করা হয় ইংরেজি নববর্ষকে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ঐতিহাসিক বল ড্রপ ও আতশবাজির মাধ্যমে নতুন বছর বরণ করে লাখো মানুষ। রং বেরঙের আতশবাজি, ফেস্টুন, বেলুন উড়িয়ে বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ছিল অন্যরকম দৃশ্য। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই দৃশ্য উপভোগ করতে জড়ো হয়েছিল বহু মানুষ। ফরিদপুরের পদ্মাপাড়ে হয়ে গেল বর্ণিল ঘুড়ি উৎসব। পদ্মাপাড়ে ধলার মোড়ে অনুষ্ঠিত এই ঘুড়ি উৎসবে উপস্থিত ছিল শিশুসহ নানা বয়সী মানুষ। আবার অনেকে অংশ নেন ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতায়। স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হয়েছে কুকুরের পদযাত্রা। এই আয়োজনে জড়ো হয়েছিল শত শত কুকুরপ্রেমী তাদের পোষা কুকুর নিয়ে। মূলত এই আয়োজনটি ছিল স্পেনের ভ্যালেন্সিয়ার ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্তদের আশ্রয় কেন্দ্রগুলোতে সহায়তা দেওয়ার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে। পোষ্যদের নিয়ে সচেতনতা বৃদ্ধিতে এই পদযাত্রার উদ্যোগ নেয় একটি প্রাণী অধিকার সংগঠন। এদিন পোষা কুকুর নিয়ে র্যালিতে অংশ নেন কয়েকশো মালিক। এ সময় প্রাণীদের বেওয়ারিশ হিসেবে ছেড়ে না দেওয়ার আহ্বান জানান আয়োজকরা। একই সাথে দত্তক নেয়ার প্রক্রিয়ার বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করেন তারা। প্রতি বছরই ডিসেম্বরের শেষে এ আয়োজন হয় মাদ্রিদে। বিগত কয়েক বছর ধরে হয়ে উঠেছে নববর্ষ পালনের ঐতিহ্য। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন।